সভাস্থলে এসে পৌঁছেছে আর রাস্তায় রয়েছে। এরাই যদি ভোটাধিকার প্রয়োগ করে, খুঁজে পাওয়া যাবে না, পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবে। আর কথায় কয় সততার প্রতিমূর্তি। চলে গেল কোথায়? হাইকোর্টে। আমি যাতে সভা না করতে পারি। কেন এত ভয় কেন? আমি তো হাইকোর্টে যাইনি। তুমি ডায়মন্ড হারবারে সভা করছো, আমি তো হাইকোর্টে যাইনি। যাও না, করো না, 10টা করে করো মাস। আর যদি প্যান্ডেল ডেকোরেটর না পাও আমাকে জানি, আমি করে দেবো। এত ভয়। আমার বাড়ির 200 মিটারের মধ্যে সভা কেন বাবা? যারা চুরি করেছো মানুষের চোখের দিকে এখন তাকিয়ে দেখতে পাচ্ছ না, না? মানুষের চোখের সাথেও তো চোখ মেলাতে হবে। দেখবেন যে চুরি করে, যে অন্যায় করে, সে কোনোদিন চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আমি ভুল বলছি? আপনার সাথে কেউ যদি কোনো রকম কোনো অন্যায় করে থাকে, আপনার থেকে কেউ যদি চুরি করে থাকে, আপনার সাথে কেউ যদি গাদ্দারি বেইমানি করে থাকে, কোনোদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। পারবে? 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 তাই এত গায়ে জ্বালা। 200 মিটারের মধ্যে কেন সভা হবে? পরের বার 20 মিটারের মধ্যে করব। আগের বার তো 5 কিলোমিটার। খুব গায়ে জ্বালা। আমার বাড়ির সামনে কোনো মিটিং হবে না। আমার বাড়ির সামনে কি দম্ভ, কি অহংকার। আমার বাড়ির সামনে কোন রকম কেউ কার্ড দিতে আসতে পারবে না। আমার বাড়ির সামনে কোনো মাইক বাজবে না। আমার বাড়ির সামনে কোনো গান চলবে না। তোমার বাড়ির সামনে কে যাবে বাবা? খালি নারদকর্তা আর সুদীপ্ত সেন আর ঠিকাদার। বাড়ির সামনে খালি ঠিকাদাররা যাবে। কোনো মহিলা যেতে পারবে না, কোনো পুরুষ যেতে পারবে না, কোনো যুবক যেতে পারবে না, কেউ গান বাজাতে পারবে না। আমি কাঁথির মানুষকে জিজ্ঞেস করছি, আপনারা পরাধীন কাঁথিতে বাস করতে চান না স্বাধীন কাঁথিতে? আজকে যে উৎসাহ আমি লক্ষ্য করে গেলাম, কাঁথির স্বাধীনতা দিবস বলা যেতে পারে। আপনার এলাকায় কে গান বাজাবে, কে রাস্তা দিয়ে হাঁটবে, কার ফ্রিজে কি থাকবে, কে কি পড়বে, দিল্লির নেতারা ঠিক করে দেবে। এই পার্টির নেতা সাংসদ পরেশ রাওয়াল বলছে বাঙালি মানে তো বাংলাদেশ। বলছে বাঙালি বলতে আমি বাংলাদেশিদের বুঝিয়েছি। আমাদের মাছ খাওয়ার অভ্যাস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এই পূর্ব মেদিনীপুর জেলায় এত মৎস্যজীবী রয়েছে, কমপক্ষে 5 লক্ষ 10 লক্ষ মৎস্যজীবী রয়েছে। আমি শুনছিলাম এবারে দুয়ারে সরকারে এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষ মৎস্যজীবীর নাম নথিভুক্ত হয়েছে। তার মধ্যে 2 লক্ষর বেশি শুধুমাত্র একটা জেলা পূর্ব মেদিনীপুর থেকে। যারা মৎস্যজীবীরা আছে, আপনারা বলুন তো এই অসম্মান মানবেন? বাঙালিদের মাছ খাওয়া নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, যারা বাঙালিদের বাংলাদেশি বলছে, যারা বাঙালিদের রোহিঙ্গা বলছে, মানে আপনি রোহিঙ্গা, আমি রোহিঙ্গা, এই সামনে যারা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আছে বাংলাদেশি, এই স্টেজ সাউন্ড যারা করছে রোহিঙ্গা। একটা রাসত্ব বেরিয়েছে অধিকারী বাবুর মুখ থেকে। যদি বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তিনি এতটাই চিন্তিত হন, কোনদিন একটা প্রতিবাদের শব্দ শুনেছেন? তার কারণ কি? মেরুদণ্ড না তো পিঠে নেই, দিল্লির মালিকদের পায়ে শুয়ে রেখেছে। যেই বলবে অমনি ইডি সিবিআই একটা নোটিশ পাঠাবে। তো ইডি সিবিআই যাতে না ঢুকে, উনি সবাইকে, সংবাদ মাধ্যমের কিছু বন্ধুকে বলেছে যে কোনো হোক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবো আর 4 বছর জেলে রাখাবো। আমার সাথে অমিত শাহর কথা হয়ে গেছে, আমাকে নাকি জেলে ঢোকাবে। আমার বিরুদ্ধে আমি প্রথম দিন বলেছিলাম যদি কোন রকম কোনো প্রমাণ করতে পারে যে আমি কোন রকম কোন দুর্নীতির সাথে যুক্ত বা সরাসরি আমার সাথে কারো যোগাযোগ আছে, যার কারণে আমার কর্মকাণ্ডের ফলে বাংলা কুলসিত কালিমালিপ্ত হয়েছে, আমার পিছনে ইডি সিবিআই লাগানোর দরকার নেই। ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। 2 বছর আগে বলেছিলাম, আজ বুক ঠুকে এক কথা বলে দিয়ে যাচ্ছি। আমাদের অনুপ্রেরণা ক্ষুদিরাম বসু, বীরেন্দ্র শাসমল, সতীশ সামন্ত, গদ্দার অধিকারী, মির্জাফর অধিকারী নয়। আর বাংলার মানুষ প্রতিবাদী,
প্রতিবাদের ভাষা জানে, আন্দোলনের ভাষা জানে। বাংলার মানুষ কাপুরুষ কুলাঙ্গারদের পছন্দ করে না। যারা কথায় কথায় বাংলার অপমান করে, দিল্লিকে বলে টাইট করে দিয়েছে। কি করে টাইট করেছেন উনি? না, বাংলার মানুষের বাড়ির টাকা আটকে টাইট করেছে। এইগুলো সব লিখে রাখতে হবে যে তুমি নির্বাচনে লড়াই করতে পারোনি, লেজে গোবরে হয়েছো, হেরেছো বলে বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখতে চাও। বাংলার মানুষের টাকা আটকে রাখতে চাও। বাংলার মানুষের 100 দিনের টাকা আজকে আটকে রেখেছে। বাংলা আবাস যোজনা টাকা আটকে রেখেছে। তোমাদের টাকা লাগবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বাংলা দিল্লির কাছে গিয়ে ভিক্ষা করবে। আপনারা চান মেদিনীপুর দিল্লির কাছে গিয়ে ভিক্ষা করুক? আপনারা চান বাংলা দিল্লির কাছে গিয়ে ভিক্ষা করুক? আমাদের দরকার নেই। আমরা 34 বছরে সিপিএম যে বাংলার উপর সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো জগদ্দল পাথরের মতো জাঁকিয়ে বসেছিল, তাদেরকে উৎখাত করেছে একটা মহিলা। তোমরা তো শিশু। তোমরা যদি ভাবো বাংলার মানুষের টাকা আটকে মমতা ব্যানার্জিকে টাইট করব, মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী থাকতে একটা বাংলার মানুষের পেটে আঘাত পড়বে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বাংলার মানুষের রাস্তার টাকা আটকাবে বাংলা। আপনি শুনে রাখুন, 100 দিনের কাজ প্রায় 8,000 কোটি টাকা আটকে দিয়েছে, আর পিআইএল ফাইল করেছে আবার। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে 2020 সালে তুই তো তৃণমূলে ছিলি, তখন পিআইএল ফাইল করলি না কেন? কেন করলে না? এখন তো পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়, এখন পয়সা ইন্টারেস্ট লিটিগেশন, মাল কামানোর ধান্দা, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন। আপনারা দেখেছেন কথায় কথায় যারা দিল্লির ভয় দেখায় বাংলাকে, সব জায়গায় গিয়ে বলছে এনআইএ আসছে, সিবিআই আসছে, ইডি আসছে। তা ডায়মন্ড হারবারের মঞ্চটাও তো ইডি, সিবিআই, এনআইএ কে করিয়ে নিতে পারতে। কে বারণ করেছিল? এবার যেখানে মঞ্চ ডেকোরেটর পাবে না, ইডির লোককে নিয়ে যাও, সিবিআই লোককে নিয়ে যাও, আর এনআইএ লোককে নিয়ে যাও, তাদেরকে গিয়ে মঞ্চ বানাও। আমি আপনাদের বলছি, তৃণমূলের সৈনিকরা যারা আজকে আমার কথা শুনছেন, বিশেষত এই পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা কান খুলে শুনে রাখুন। ফাঁপা ভুসি মাল কিচ্ছু নেই এর ভিতরে। যাদেরকে ভয় দেখাচ্ছে, নাম্বার নিয়ে রেখেছি, হিসাব হবে, যখন ক্ষমতায় আসবো তখন দেব। আরে মাসির যখন গোপ হবে তখন মেশো। আরে কি ক্ষমতায় আসবে? তুমি গেছো বলে বিজেপি, রাহু আর শনির দশা চলছিল, তুমি গেছো বলে কেতুর দশাটাও সন্নিহিত হয়েছে। যে কটা সিট পেতে তার থেকে 30টা সিট কম পেয়েছে। আমি বলছি, এর সব থেকে বড় শত্রুর নাম কি? অভিষেক ব্যানার্জি। ও তো উঠতে বসতে সকাল বিকেল আমায় গালাগালি দিচ্ছে। তোর ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকা আগে, তারপর তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথা বলবি। তুমি, তোমার যদি ক্ষমতা থাকে আর তুমি যে বাবার পায়ে ধরে, দিল্লির বাবার পায়ে ধরে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে ইডি সিবিআই থেকে বাঁচতে 19শে ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট ময়দানে জয়েন করেছিলে, আমি তোমাকেও চ্যালেঞ্জ করছি, আর তুমি যার পা ধরে জয়েন করেছিলে তাকেও চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করো, আসো। কিচ্ছু নেই। এর যদি ক্ষমতা থাকতো, 2 বছর ধরে বলছে ভাইপোকে অ্যারেস্ট করাবো, ভাইপোকে এই করাবো। আরে আমার বিরুদ্ধে কি আছে? আমার বিরুদ্ধে যদি কিছু না থেকে আমি অ্যারেস্ট হই, আর আমাকে যদি 4 বছর জেলে রাখার কথা বলে, তাহলে তুই তো সুদীপ্ত সেনের কাছে নির্লজ্জ ভাবে টাকা নিতে গেছিস, তত 40 বছর জেলে থাকা উচিত। খালি ইডি, সিবিআই আর বিচার ব্যবস্থার একটা অংশের প্রোটেকশনে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, এরা রয়েছে। যদি ইডি, সিবিআই আর বিচার ব্যবস্থার অনৈতিকভাবে প্রোটেকশন যদি না থাকতো, এদেরকে মানুষ পেটাতো, বাড়ি থেকে বেরোতে পারত না। এখন তো সিআরপিএফ নিয়ে ঘুরছে, তাও বলছে আমার বাড়ির সামনে মিটিং হচ্ছে, কেন হবে? আমার বাড়ির সামনে লোক যাচ্ছে, কেন যাবে?
আমার বাড়ির সামনে লোক গিয়ে আমাকে বলছে গেট ওয়েল শুনার, যার মাথা খারাপ থাকে তো গেট ওয়েল শুনি বলবে। সাংবাদিকদের সাথে বৈঠক করছে রাজভবনে, বলছে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলিনি। আর 6:30টার সময় একজনকে মেসেজে রিপ্লাই করে বলছে কিরে তোর মমতা বেগম কেমন আছে, মাথা ঠিক নেই তো, পাগল হয়ে গেছে। আর সবে তো শুরু করেছি, আজকে ঢুকলাম, আগামী 6 মাসের মধ্যে আপনারা যতবার ডাকবেন, যে বুথে ডাকবেন আমি যাবো। বুক চিপিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে না। আর মানুষ যাদের সার্টিফিকেট দেবে তারাই পঞ্চায়েতে দাঁড়াবে। কোন দাদা দিদির পায়ে ধরে তাদের চামচাগিরি করে চাটুকারিতা করে কেউ যদি ভাবে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবো, তৃণমূল কংগ্রেসের টিকিট তবেই পাবেন যদি মানুষ আপনাকে সার্টিফিকেট দেয়, মানুষ আপনাকে গ্রহণযোগ্য মনে করে। আমি অনুরোধ করবো, এখানে মৎস্যমন্ত্রী আছে, আমি বিপ্লব দাকে অনুরোধ করব যে আমাদের দুয়ারে সরকারে যারা নাম নথিভুক্ত করেছে, আমরা যদি একটা আইডি কার্ড ফিশারি ডিপার্টমেন্ট থেকে এই মৎস্যজীবী ভাই বোনদের দিতে পারি, এটাও আপনি একটু কথা বলে ডিপার্টমেন্টে যদি আপনি আলোচনা করে দেখেন, এবং সবাইকে একটা আইডি কার্ড দিয়ে কিভাবে এমনি তো রাজ্য সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো পাচ্ছেন, তার সাথে কৃষকদের জন্য আমরা আলাদা কি করতে পারি, মৎস্যজীবীদের জন্য আমরা আলাদা কি করতে পারি। যেহেতু এটা একটা মৎস্যজীবী অধ্যুষিত জেলা এবং প্রায় 5-10 লাখ, যেটা আমি আগে বললাম, মৎস্যজীবী এখানে থাকে, এবং আমরা ট্রেড ইউনিয়ন আলাদা করে এই মৎস্যজীবীদের জন্য তৈরি করেছি। এই ট্রেড ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে নন্দীগ্রাম, ময়না, এদিকে আপনার কাঁথি, দক্ষিণ, উত্তর, রামনগর, পাঁশকুড়ার একটা পোর্শন, চণ্ডীপুর মাছের ভেড়ির চাষ হয় আপনারা জানেন। আমি আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তার দুধারে সোনালী ধান ক্ষেত, কিছুদিন পর ধান কাটার কাজ শেষ হবে এবং তার পিছনেই আবার মাছের ভেড়ির চাষ শুরু হবে। আমার একজন পরিচিত মাস 2 আগে দীঘায় ঘুরতে এসেছিল, সে আমাকে এসে বলল যে জানেন মৎস্যজীবীদের কি অসুবিধা হচ্ছে, ডিজেলের দাম এত বেড়ে যাওয়ার পরে প্রায় 50% খরচা এদের বেড়ে গেছে। তার কারণ যখন চাষ করে 1 টন মাছ চাষের জন্য প্রায় 1000 লিটার ডিজেল লাগে, মানে 1 লাখ টাকার ডিজেল। আর 1 টন মাছের চাষের জন্য প্রায় আপনার 1000 কিলো মাছের খাবার লাগে, আর একটা বস্তা আসে 25 কিলো। সেটা 1800 টাকা দাম ছিল, এখন কেন্দ্র সরকার 2500 টাকা করে দিয়েছে। সুতরাং প্রায় 50% দাম বেড়ে গেছে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমি শোনার পর বিপ্লব দাকে বললাম যে আমরা যদি আলাদা করে ট্রান্সফরমার বসিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে পারি তাহলে এদের অনেক সুবিধা হয়। আপনারা শুনলে খুশি হবেন, আমি জায়গাগুলোর নাম বলছি। নভেম্বর মাসে, আজকে ডিসেম্বর, অর্থাৎ গত মাসে রামনগরের দাদন পাত্রঘাট, জলদা, আলমপুর শঙ্করপুর, কাঁথির শৌলা, জুনপুট, শরৎপুর, বাগুড়াম জলপাই, খেজুরির মেঘডাঙ্গা, পাচুরিয়া দেশপ্রাণের কাদুতা, এই এলাকাগুলোতে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যে ট্রান্সফরমার বসিয়ে দিয়েছে যাতে মৎস্যজীবীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পায়। এবং যাতে আপনাদের জন্য বিশেষ কিছু করা যায়, আমাদের সরকার ইতিমধ্যেই চিন্তা ভাবনা করছে, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছে, এবং খুব শীঘ্রই যাতে আমরা কিছু করতে পারি আমরা নিশ্চিতভাবে অগ্রাধিকার দিয়ে দেখব। আমি অনুরোধ করব যারা দুয়ারে সরকারে নাম লেখাননি, এখনো যেহেতু দুয়ারে সরকার চলছে, তারা গিয়ে বিশেষ করে মৎস্যজীবী ভাইয়েরা তারা নাম লেখান। এবং গোটা রাজ্যে আমরা যদি কিছু প্রশিক্ষণ শিবিরও মৎস্য দপ্তর থেকে করতে পারি তাহলেও তাদের অনেকটা উপকার হয়, এটাও আপনি একটু দেখবেন। এর সাথে মৎস্যজীবীদের আইএনটিটিউস ইউনিয়ন তৈরি হয়েছে, আমি যেটা আপনাদের বললাম। তার সাথে হলদিয়ায় আমি এসেছিলাম যখন, আমি আপনাদের বলেছিলাম যে আমরা আগামী দিনে
এই জেলায় যখন চাকরি বা সিওডি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সেখানে কোনো রকম লেবার কন্ট্রাক্টর বা ঠিকাদার নয়, বা ইউনিয়নের শুধু নেতা নয়, প্রত্যেকটা জায়গা থেকে 20% প্রতিনিধিত্ব আমরা রাখবো। আমরা সেই লাইনেই কাজ শুরু করেছি। দু একটা কোম্পানি যেমন এক্সাইড, আমি নাম করে বলছি, তারা শ্রমিকদের দাবিকে মান্যতা দেয়নি। তাদের সিওডি রিভিউ করার জন্য আইন দপ্তর এবং শ্রম দপ্তর ইতিমধ্যেই বৈঠক ডেকেছে। এবং কাজ করতে হলে মানুষকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আমি আপনাদের বলে যাই যে আমি আসব, কিন্তু আপনারা ভয় পাবেন না। এই তো বোম টোম ধমকে চমকে আমাকে অনেক চেষ্টা করেছিল আটকাবার, আমি তো এসছি। আমাকে যেখানে বলবেন, কলকাতা থেকে 2 ঘন্টার রাস্তা, আমার আসতে 2 ঘন্টা লাগবে। যেখানে দরকার আমি আসব। বুক চিতিয়ে লড়াইয়ের মানসিকতা আজকে এই সভা থেকে নিতে হবে। যাদের জন্য গুজরাটে 140 জন মানুষ মারা গেছে, যারা ঘড়ি তৈরি করার সংস্থাকে ব্রিজ তৈরি করার ঠিকাদারি দেয়, তাদের কাছে আমাদের সরকার কিভাবে চালাতে হয় তার শিক্ষা নিতে হবে না। 140 জন মারা গেছে। তারপর আপনি যদি দেখেন একের পর এক দুর্নীতি থেকে শুরু করে জনবিরোধী সিদ্ধান্ত, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস মূল্য বৃদ্ধি হোক, বা দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, আজকে সাধারণ মানুষকে জর্জরিত করে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে রসাতলে ঠেলে দিয়েছে। তার বিরুদ্ধে আমাদের এই লড়াই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে। ভারতবর্ষে এত রাজনৈতিক দল রয়েছে, সবাইকে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে চমকে ধমকে আটকে রেখে দিয়েছে। কিন্তু আমরা থেমে থাকার পাত্র নই। আমরা মানুষের জন্য যেভাবে কাজ করেছিলাম এবং লড়াই করতে বদ্ধপরিকর ছিলাম, আমরা আজও একইভাবে মানুষের জন্য লড়াই করতে বদ্ধপরিকর। এখান থেকে আমি অনুরোধ করব, যেটা আমি আগে বললাম, যে ডিসেম্বর মাসে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বুথে বেঈমান এবং বিশ্বাসঘাতক মুক্ত পূর্ব মেদিনীপুর করার ডাক আমরা দিয়েছি, যা আগামী দিন সর্বস্তরে আমাদের পালন করতে হবে। এবং যারা মেদিনীপুরের মাটি কুলসিত করেছে, যারা মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য যারা করেছিল, যে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল যে 42-এর আন্দোলন উচ্ছৃঙ্খল, নাশকতামূলক, অর্থহীন, তাদের গলায় যারা গিয়ে মালা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিকভাবে প্রতারিত করে বেঈমান, গদ্দার, মির্জাফর আর বিশ্বাসঘাতক মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ার ডাক আজকে আমি এই সভা থেকে দিয়ে গেলাম। তার সাথে সাথে আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের বুথ এবং অঞ্চল সভাপতি যারা আছেন, তারা গ্রামে যাওয়া শুরু করুন। বাংলাকে কিভাবে কুলসিত করা হচ্ছে, বাংলাকে অপমান করা হচ্ছে, সেটা মানুষের কাছে তুলে ধরুন। আমি আজকে যে পরিবারের কাছে গেছি, আমি নিজের চোখে গিয়ে দেখেছি যে তাদের কি অসুবিধা। তারা ন্যূনতম যেটুকু পরিষেবা সরকারের থেকে আশা করে, সেটুকু আমরা দিতে বদ্ধপরিকর, আমাদের দিতে হবে। এবং সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, দেখার দরকার নেই। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে যে আমরা যখন ভোটে নির্বাচিত হব, আমাদের কোনো জাতি ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। কন্যাশ্রী ঠিক মতো পাচ্ছে কিনা, রেশন ঠিক মতো পাচ্ছে কিনা, দুয়ারে সরকারের নিজের নাম নথিভুক্ত করে ঠিক মতো পরিষেবা পাচ্ছে কিনা, এইগুলো আমাদের আগামী দিন অগ্রাধিকার দিয়ে দেখতে হবে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের পৌঁছাতে হবে। আমাদের মানুষকে বলতে হবে যে যারা আজকে অভিযোগ করেন যে আমরা এই পাইনি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায়, আমি যখন শুনলাম যে 10 বছর ধরে তারা ঘুরছে বাড়ির জন্য, বাড়ি দেয়নি, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা জানাননি কেন যারা এই জেলার দায়িত্বে ছিল? বলে কোনোদিন দেখা করেনি। যারা অভিযোগ করছে আমফান নিয়ে, এই জেলায় আমফান সংক্রান্ত অভিযোগ সব থেকে বেশি।
মূলত সব থেকে যদি দুটো জেলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় আমফানে, একটি ছিল পূর্ব মেদিনীপুর, একটি ছিল দক্ষিণ 24 পরগনা। আপনি দেখুন, আমফানের পর যশ হয়েছে, যশ নিয়ে সেরকম অভিযোগ আপনি পাবেন না, আমফান নিয়ে অভিযোগ রয়েছে। কেউ বলছে আমার বাড়ি পুরো ভেঙে গেছে, কিন্তু আমাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমার পাওয়ার কথা 20,000, আমি পেয়েছি 5,000। পঞ্চায়েতের লোকেরা ঠিক করেছে। যারা ভাবছেন এভাবে পঞ্চায়েত চালাবেন, আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আর একবার, আপনাদের টিকিট দেওয়া তো দূরের কথা, আপনাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনাদের জেলে ঢোকাবে। অক্টোপাসের সুরের মতো যারা অভিযোগ করছে, দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সব থেকে বেশি এই পূর্ব মেদিনীপুর জেলায়। আমি তো বললাম 180 কোটি টেন্ডার একটা লোক পেয়েছে, কোনো কাজ হয়নি। কি বলছো ভাই? পাঁশকুড়াতে কি জানি তো, সর্বত্র তাই করেছে, যা ইচ্ছা আমি করব। আমি তো সেই জন্য সবার কাছে ক্ষমা চাইলাম যে আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি এবং নতুন করে শুরু করছি। কবির কথায় যদি আমাকে বলতে হয়, শেষ কয়ে একদিন সব শেষ হবে, হে আরম্ভ তব, হে আরম্ভ বৃথা তোমার অহংকার তবে। আরম্ভ কহিল হেসে ভাই, যেটা শেষ হয় সেটাই পুনরায় আরম্ভ উদয়। আমরা পূর্ব মেদিনীপুরে নতুন উৎসাহ, নতুন উদ্যম, নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছি এবং যোগ্যরা আগামী দিন যাতে স্বীকৃতি পায়, পঞ্চায়েতে মানুষ যাকে সার্টিফিকেট দেবে সে টিকিট পায়, সে দেখার দায়িত্ব দলের। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পঞ্চায়েতে 9-6 করেছে এবং একটা পরিবারের কথায়, আমার কাছে তো খবর আছে কেউ প্রধান হওয়ার জন্য 25 লাখ টাকা দিয়েছে। আপনি কি ভাবছেন আমি জানি না? এই 200 মিটার দূরে যে অট্টালিকা রয়েছে, সে অট্টালিকায় কেউ 25 লাখ দিয়েছে, কেউ 50 লাখ দিয়েছে। অক্টোপাসের সুরগুলো যদি অভিযোগ হয়, অক্টোপাসের যে মাথাটা, সেই মাথাটা এখান থেকে 200 মিটার দূরে বসে রয়েছে। আপনি দেখুন, যশের কোনো অভিযোগ নেই কেন? কারণ যশ 2021 সালে হয়েছিল, তখন অক্টোপাসের মাথাটা আমাদের দলে ছিল না, তাই কোনো অভিযোগ নেই। আমফান নিয়ে অভিযোগ কেন? অক্টোপাসের মাথাটা পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিল, যত পেরেছে তো লাভাজি করেছে, যত পেরেছে দুর্নীতি করেছে। আর হাইকোর্টের একটা অংশের মদতে একজন বিচারপতি বলে দিচ্ছে তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। আপনি শুনে রাখুন, কিন্তু এই অর্ডার আজ নয় কাল তো ভ্যাকেট হবেই, রাজ্য সুপ্রিম কোর্ট অব্দি যাবে, আর আমি শেষ দেখে ছাড়বো। তোমার যা জেদ তার থেকে 50 গুণ বেশি জেদ আমার। শেষ আমি দেখে ছাড়বো। যারা দুর্নীতি করেছে, যারা রাস্তার টাকা খেয়েছে, যারা বাড়ির টাকা খেয়েছে, যারা 100 দিনের টাকা খেয়েছে এবং টাকাগুলো এই পূর্ব মেদিনীপুরের মানুষের টাকা মেরে 200 মিটার দূরে পৌঁছে দিয়েছেন শান্তিকুঞ্জের শান্তি বজায় রাখতে, তাদের আমি বলবো তৈরি হও। সবার নামের তালিকা আমার কাছে তৈরি রয়েছে, কেউ ভেবো না ছাড় পাবো। আর প্রধানরা যদি ভাবেন যে পঞ্চায়েতে জিতবো তারপর 5 বছর মানুষকে পরিষেবা দেবো না, এখন তো নজরদারির দায়িত্বে আমি, পাহারাদারি তো আমি করছি, তাই তো? আপনার মনে হয় আমি ছোড়নেওয়ালা পার্টি? মনে হয়? আমাকে দেখে মনে হয় না? কিছু লোকের মনে হতে পারে, কিন্তু যারা মানুষের টাকা নিয়ে 9-6 করে, দলের বদনাম করে, সরকারের বদনাম করে নিজেদের পকেট ভরেছে, লম্বা তালিকা তৈরি আছে, কেউ বাঁচাবে না। 2 দিন আগে একজন কন্ট্রাক্টর অ্যারেস্ট হয়েছে, শুনেছেন? হ্যাঁ, সেই শুনে এখন সবাই অ্যান্টিসিপেটরি বেল মুভ করতে চলে গেছে। আমি বেশি কিছু বলছি না, তার কারণ বিচারাধীন বিষয়, ঠিক আছে, তদন্তর মতো চলবে, আইনের পথে চলবে, এই নিয়ে তো কারোর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু মানুষের টাকা মেরে যদি কেউ ভাবে
আমি একটা দাদার পায়ে ধরে থাকবো আর আমাকে সবাই বাঁচাবে, কোর্ট কিছু করবে না, বিচারপতি কিছু করবে না। আরে যত দূর যাওয়ার আমি যাব। আমার কেস নিয়ে আমি সুপ্রিম কোর্ট অব্দি গেছি, আমাকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে, আমি সুপ্রিম কোর্টের প্রোটেকশনে রয়েছে। তাহলে তোমার কেসে যদি তুমি ভাবো যে আমি হাইকোর্টের অর্ডার নিয়ে বেঁচে থাকবো, আমি সুপ্রিম কোর্ট অব্দি যাব। যারা দুর্নীতি করেছে রাজ্য সরকারকে অনুরোধ করব যে এদের উলঙ্গ চেহারা মানুষের কাছে যাতে সঠিক সময়ে সঠিকভাবে উন্মোচিত হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি সবাই যাতে পায়, এটা সুনিশ্চিত করতে হবে আমাদের সকলকে। অনেক বড় বড় ভাষণ দিয়েছিল না? 2 তারিখের পর, 2 মের পর আর বেগমকে দেখতে পাওয়া যাবে না। 2 মই দিদি গই, ইস বার 200 পার, কোথায় গেল? আরে যে বুথে থাকো, যে ওয়ার্ডে থাকো, সে ওয়ার্ড জিততে পারো না। তুমি আগে ওয়ার্ডের নেতা হও, বুথের নেতা হও, নিজের বুথকে যে বুথের পার্টিকে জেতাও, নিজের ওয়ার্ডে পার্টিকে জেতাও, তারপর রাজ্য নেতা হবে। বুথে জিততে পারে না, বুথে পদ্মফুল হারে। আর জিততো, উনি চলে গেছেন বলে হেরেছে। কি আমি ভুল বলছি? কথায় কথায় বলতো না, সত্যি এমন আচরণ করতো যেন বীরেন্দ্র শাসমল, সতীশ সামন্ত, সর্বাধি নায়ক এদের ভাব শিষ্য। এখন দেখবেন ওনার মুখে সতীশ সামন্তর নাম পাবেন না, উচ্চারণ করতে পারে না। এখন দেখবেন ওনার মুখে আপনি ক্ষুদিরাম বসুর নাম পাবেন না, মাতঙ্গিনী হাজরার নাম পাবেন না, অজয় মুখোপাধ্যায়ের নাম পাবেন না। এখন যোগীজি, মোদীজি, হিমন্ত বিশ্ব শর্মা জি, অমিত জি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাকে বলছে জি, আর বাংলার মুখ্যমন্ত্রী তাকে বলছে মমতা। কি জবাব দেবেন না কাঁথির মানুষ? যাকে 2.5 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, মানুষের চোখের নয়নের মণি করে মুখ্যমন্ত্রী করে 3য়বারের জন্য সরকারে বসিয়েছে, তাকে কখনো বলছে বেগম, কখনো বলছে ফুফু, কখনো বলছে খালা, কখনো বলছে বুড়ি, কখনো বলছে মমতা। জবাব দেবেন না কাঁথির মানুষ? এটাই কি পূর্ব মেদিনীপুরের সংস্কৃতি? এটাই কি পূর্ব মেদিনীপুরের পরিচয়? আমি জিজ্ঞেস করতে চাই আজকের এই মঞ্চ থেকে, যার মুখে কথায় কথায় সতীশ সামন্তর নাম ছিল, সুশীল ধারার নাম ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ছিল, এখন তাদের নাম মুখে আসে না। এখন জয় শ্রী রাম বাহিনী নতুন তৈরি করেছে, জয় বাংলা বলবে না। আর ওনার দলের নেতারা গিয়ে বাংলাদেশের নির্বাচনের সময় প্রচার করে আসে আর বড় বড় ভাষণ আমাদের দেয়। ওনার দলের সাংসদ মৎস্যজীবীদের অপমান করে, বাঙালিকে অপমান করে, উনি চুপ করে থাকেন। এটাই হচ্ছে তার আসল চেহারা। আমাদের জবাব দিতে হবে, আমাদের জবাব দিতে হবে ভোট বাক্স। যেদিনকে পঞ্চায়েত ভোট হবে, যেদিনকে লোকসভা ভোট হবে, তৈরি থাকুন। আমি অনুরোধ করবো আপনাদের, এবং যাকেই ভোট দিচ্ছেন আপনারা নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন যে আমি নতুন তৃণমূলের কথা যখন বলেছিলাম জলপাইগুড়ি থেকে, 3 মাস 4 মাসের মধ্যে আপনারা কিছুটা হলেও তার বাস্তবায়ন লক্ষ্য করেছে, আপনাদের চোখে পড়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, যারা যোগ্য, যাদের কাছে দল অন্তপ্রাণ, যারা এক বুক আবেগ নিয়ে আর মুষ্টিবদ্ধ হাত নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে পার্টি করেছেন, তারাই দলের প্রথম আসনে বসবেন। তাদের আবেগকে কোনোদিন দল অমর্যাদা করবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে, আপনি জানেন আমি দরজা যদি খুলে দিই দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়ে রেখেছি। দুঃসময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে লড়াই করেছে, আর মীর জাফর বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে, প্রাণ চিতিয়ে, জীবন দিয়ে নির্বাচন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দেশমাতৃকার প্রতি যে আনুগত্য পোষণ করেছে, তাদের উপর মর্যাদা রেখে আমি খালি দরজা খুলছি। যদি দরজা খুলি বিজেপি দল থাকবে না। বলুন দরজা খুলবো? খুলবো? আমার তো মাঝে মাঝে মনে হয় একটু খুলে দিই। খুলবো কি ভাইরা, খুলবো? আগামী
আগামী সপ্তাহে খুলি, একটু 5 সেকেন্ডের জন্য, তারপর আবার বন্ধ করে দেবো। খুলবো কি খুলবো না? দেখুন, আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, কিন্তু অনেক লোক না বলছে। খুলবো কি খুলবো না? খুলবো না? আচ্ছা, হ্যাঁ কারা বলছে? আর না কারা বলছে? না কারা বলছে? হাত তুলতে হবে, হাত তুলতে হবে, বুঝতে পারবো না। হাত তুলতে হবে। আরো না বলছে দরজা খুলবো না, হাত তোলো, হাত তোলো। আর কারা বলছে দরজা খুলবো? খুলবো কি খুলবো না? তো অর্ধেক লোক বলছে হ্যাঁ, অর্ধেক লোক বলছে না। খুলবো ছোট্ট করে ডিসেম্বর মাসেই? বেশ, তাই হলো, তাই হলো। তাহলে ছোট্ট করে দরজাটা একবার খোলা যাক, তাই তো? ছোট্ট করে, বেশি বড় করে না, আর বেছে বেছে। আর যারা দরজা দিয়ে ঢুকবে, প্রায়শ্চিত্ত করবে, দলের জন্য কাজ করবে, এবং কোনো কর্মীর মাথায় বসে যাতে ছড়ি ঘোরাতে না পারে সেটা দেখতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি। কেউ বলছে ওখান থেকে কিছু? কি? হ্যাঁ, আচ্ছা, একজন বলুক, সবাই যদি চেঁচায় তাহলে বোঝা যায় না। হ্যাঁ, বেঁধে রাখতে বলছে? বেঁধে রাখতে? কাকে বেঁধে রাখবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যিনি মানুষকে ভয় দেখান, তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখান, আমি আপনার কথা দিয়ে গেলাম, ভয় পাবেন না। ভয় পাবেন না তো? আমি আছি তো, মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো, তৃণমূল কংগ্রেস আছে তো, বুকছি দিয়ে লড়াই করবো, শেষ থেকে ছাড়বো, যতদূর যেতে হয় যাবো, কিন্তু বাংলার অপমান আর মেদিনীপুরের অপমান সহ্য করবো না। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? এখান থেকে হাত কম উঠছে। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? বুকছি দিয়ে লড়াই করবেন, মানুষের স্বার্থে লড়বেন, গরিবের স্বার্থে লড়বেন, শ্রমিকের স্বার্থে লড়বেন, কৃষকের স্বার্থে লড়বেন, জেলার স্বার্থে লড়বেন, দলের স্বার্থে লড়বেন, রাজ্যের স্বার্থে লড়বেন, আত্মসম্মানের স্বার্থে লড়বেন, বাংলার স্বার্থে লড়বেন। লড়বেন তো? লড়বেন তো? দুহাত তুলে বলতে হবে, লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? আমি আপনাদের কথা দিচ্ছি, যেখানে যা দরকার হবে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রত্যেকটা কর্মী সমর্থককে আমি এক ডাকে অভিষেকের নাম্বার দিয়ে যাচ্ছি। আমি এটা আমার কনস্টিটিউয়েন্সির জন্য শুরু করেছিলাম। আমি এই নম্বরটা আপনাকে দিয়ে যাচ্ছি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। যেখানে যার যা সমস্যা আছে, পঞ্চায়েত কেন্দ্রিক, সংগঠন রিলেটেড যা সমস্যা, ধমকাচ্ছে, চমকাচ্ছে, সোজা আমাকে ফোন করে জানাবেন। নাম্বারটা বলি, লিখবেন? লিখুন 7877 রোজ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা সরাসরি আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? আরেকবার বলছি, 7877 লিখেছেন? 788 লিখেছেন? সবাই লিখেছেন? আরেকবার বলো, 7877 788 788 আর যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে তার জবাব দিতে হবে। উনি বলেন উনি নাকি মুখ্যমন্ত্রীকে হারিয়েছে,
কথায় কথায় বলেন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, বলে না? উনি ভারতবর্ষের একমাত্র বিধায়ক যে বিধায়ক বিধানসভায় জিতেছে কি জেতেনি সেইটাও পর্যন্ত বিচারাধীন। তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলার আগে নিজে যে আরএসসি বিরোধী দল নেতা সেটা তো আগে নিজেকে বুঝতে হবে। হাইকোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে উনি ফাইল করেছিলেন যাতে মামলা সরিয়ে অন্য একটা হাইকোর্টে স্থানান্তরিত করা হয়। সুপ্রিম কোর্ট দুটো গালে দুটো থাপ্পড় মেরেছে, নিয়ে বলেছে যে বেঞ্চে আছে সে বেঞ্চেই হবে। তুমি চুরি না করে থাকলে তোমার এত ভয় কিসে? লোডশেডিং করে জিততে হয়েছিল, তাই না? মনে আছে তো? নন্দীগ্রামে ফ্রেশ ভোট হবে, ইলেকশন বাতিল হবে, আপনি আমার কথা লিখে রাখুন, এবং নন্দীগ্রামের মানুষ আবার জবাব দেবে। এখানে সংবাদ মাধ্যম আছে, সবাই কি দেখিয়েছিল? নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর লোডশেডিং, আর সব জায়গায় এখন বলছে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাংলার মানুষ রায় দিয়ে 215টা আসনে জিতিয়েছে, আর তুমি নিজের বুথে হারো, নিজের পাড়ায় হারো, নিজের ওয়ার্ডে হারো, আর লোডশেডিং করে কাউন্টিং এ এদিক ওদিক করে জিততে হয়। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো, বসুন। সুতরাং যারা মুখ্যমন্ত্রীকে অপমান করে, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় আমাদের চলে এসেছে, এবং আমরা এক দফায় জবাব দিয়েছি 2021-এর নির্বাচনে, আর 2023-এর পঞ্চায়েত আর 24-এর লোকসভা, 22-এ তো পুরসভায় আপনারা দিয়েছেন। আপনাদের দুর্নীতি মুক্ত পঞ্চায়েত এবং বেঈমান মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ার লক্ষ্যে কাল থেকে নামতে হবে। যে তৃণমূলে থাকবো, তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনে কাজ করব, ওই দুটো একসাথে হবে। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, কিছু লোক আছে দেখবেন বলে আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমি চাই আর্জেন্টিনা কাপটা পাক, কেননা মেসিকে ভালোবাসি। এরা হচ্ছে তেমন যে প্রাচীরের উপরে উঠে বসেছে, পাঁচিলের উপরে যে কিছু লোক, তারা ভাবছে আমরা জানি না, আমরা সব জানি, আমরা সব দেখেছি। এবং যারা দলের সাথে বেইমানি করে, যারা মায়ের সাথে বেইমানি করে, তাদেরকে কোনোদিন ক্ষমা আমরা করব না। তাই আমি সকলকে আরেকবার বলবো, এই সভা অনেকক্ষণ শুরু হয়েছে, আমিও প্রায় অনেকক্ষণ আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আপনারা সকলে সাবধানে ফিরুন। আমি আবার 2 মাসের মধ্যে এখানে আসবো, 2 মাসের মধ্যে। এবং আমি যে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে বিগত 2011 থেকে 2020 এই 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পূর্ব মেদিনীপুরের রাস্তা, পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের কাজ, পরিকাঠামো সংক্রান্ত কাজ কত টাকা বরাদ্দ করেছে, তার একটা অধিবেশন যদি বিজেপি চায়, একদিকে শুভেন্দু অধিকারী থাকুক আর একদিকে আমি থাকবো। 15 দিন সময় দিলাম, যদি ক্ষমতা থাকে যে পূর্ব মেদিনীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাগুলো দিয়েছে সেই টাকা কার পকেটে গেছে, সুনীল মণ্ডল নামে যে ঠিকাদার তার সাথে কার সম্পর্ক, এনসি গিরি নামে যে ঠিকাদার তার সাথে কার সম্পর্ক, অনিশ ঘোষ নামে যে চিফ ইঞ্জিনিয়ার বছরের পর বছর এক্সটেনশন দিয়ে কার পকেটে টাকা ভরা হতো, সব তথ্য সরকারের কাছে আছে, সব তথ্য দলের কাছে আছে। দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব, কিন্তু ছেড়ে কথা বলবো না। একটা সংস্থাকে কোটি কোটি টাকার কাজ, আপনি ভাবতে পারেন একটা সরকারি কর্মচারী রিটায়ার করেছে, 70,000 টাকা পেনশন, তার নামে সম্পত্তি যদি আপনি দেখেন আপনার চোখ কপালে উঠবে। সল্টলেকে প্রসাদপাম বাড়ি, বর্ধমানে একের পর এক বাগান বাড়ি, রাজারহাট নিউ টাউনে সল্টলেকে ফ্ল্যাট, দমদমে বাড়ি, বেঙ্গল
কলকাতায় জমির পর জমি, রাজারহাট অ্যাকশন এরিয়া 3-এ নতুন বাড়ি তৈরি করছে 10 কোটি টাকা খরচা করে। কে এই ভদ্রলোক? সরকারি কর্মচারী, তার নাম হচ্ছে অনিশ ঘোষ। এই অনিশ ঘোষ কে সেটা আমি সংবাদ মাধ্যমকে বলবো, তার কি ভূমিকা ছিল একটু খতিয়ে দেখবে। যে একটা সরকারি কর্মচারী যার 70,000 টাকা পেনশনের মাইনে, তার কোটি কোটি টাকা সম্পত্তি থাকতে পারে? 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 এই টাকা কার? এই টাকা আপনার। আপনার টাকা লুট করেছে, এখন ওদের পকেট থেকে টাকা বার করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই লড়াই তৃণমূল কংগ্রেস শুরু করলো আজকে এই সভা থেকে। আমি আপনাদের বলে গেলাম, সব টাকা নয় ছয় করেছে। এই পিকে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান কে ছিল যখন গার্লস হোস্টেলের কলেজ হয়েছে? কে দায়িত্ব ছিল? কার অঙ্গুলি হেলানো হয়েছে? কাঁথি মিউনিসিপ্যালিটি শ্মশানের জমি বিক্রি করেছে কার অঙ্গুলি হেলানে? সারদার থেকে টাকা নিয়েছে কার অঙ্গুলি হেলানে? আমি বললাম পূর্ব মেদিনীপুরে আর যাই হোক, 2020 সালের ডিসেম্বর মাসের পরে দুর্নীতি সংক্রান্ত বেশি অভিযোগ কোথাও আপনারা পাবেন না। তার কারণ অভিযোগগুলো যদি অক্টোপাসের সুর হয়, অক্টোপাস যেখানে বসে আছে, অক্টোপাসের মাথাটা সেই প্রাসাদোপম অট্টালিকাটার নাম হচ্ছে শান্তিকুঞ্জ। আজকে অট্টালিকাটা আমাদের অক্টোপাসের মাথাটা দলে নেই, তাই অক্টোপাসের সুরগুলো আজকে নেই। এবং আগামী দিন যাতে না হয় সেটাও আমরা সুনিশ্চিত করব। আজকে খালি একটু দিলাম, বাকি তো আমার কাছে রয়েছে বিনয় মিশ্র আর শুভেন্দু অধিকারীর কথোপকথন অডিও ক্লিপ, সে তো ছাড়িয়ে কথায় কথায় বলতো না কয়লা চোর, গরু চোর। কে কার সাথে কথা বলেছে বোঝাপড়ার কি চুরি সংক্রান্ত, কে কত বড় তোলাবাজ, কে কত বড় মির্জাফর, কে কত বড় গাদ্দার, সব বার করুন। আগে আপনাদের বাড়ির রাস্তা সরকারি পরিষেবা থেকে টাকা মারত, এখন কোত্থেকে টাকা তুলছে? আর হলদিয়া থেকে তো টাকা তোলা বন্ধ করে দিয়েছে। হলদিয়া থেকে এখন টাকা তুলতে পারে না, এখন টাকা তুলছে সিবিআই, ইডি আর এনআইএর নাম করে বেল করিয়ে দেবো বলে। আমি ক্যামেরার সামনে বলে যাচ্ছি, 10টা ক্যামেরা রয়েছে এখানে, বড় বড় মোবাইলেও রেকর্ডিং হচ্ছে। ইডি, সিবিআই আর এনআইএর নাম করে বেল করিয়ে দেবো বলে টাকা তুলছে। যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করো, আমার কাছে কাগজপত্র রয়েছে, আমি গিয়ে কোর্টে জমা দিয়ে দেবো। সারা জীবন তোলাবাজি করে গেছে, এরা কোনোদিন শুধরাবে না। আমি আপনাকে বলছি, তার কারণ চলবে না তো, এটা অভ্যাসে পরিণত হয়েছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে দপ্তরের মন্ত্রী, পরিবারের 2জন সাংসদ, একজন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, একজন কাউন্সিলর, একজন 35টা পদ নিয়ে বসে আছে। আর বলছে প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। কেন? এখানে যারা বসেছিল তাদেরকে পদগুলো দিতে পারোনি? খুব গায়ে লাগতো, আমি একা নিয়ে থাকবো সবকিছু। এখানে যারা বসে আছে সব তো পূর্ব মেদিনীপুরের সন্তান, একটা পদ দেওয়ার আগে তো দুবার ভাবনি যে আমার থেকে বয়োজ্যেষ্ঠ একজন আছে, তার গাইডেন্সে আমি কাজ করি। অমুক অথরিটির চেয়ারম্যান, এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, ওই পর্ষদের চেয়ারম্যান, ইরিগেশন মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার, অমুক মিনিস্টার, তমুক মিনিস্টার। কাকে দোষারোপ করবে বলুন? কার দায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ হচ্ছে মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে ভরসা করেছে। আর বাকি দোষ কার? সুতরাং অক্টোপাসের মাথা এখন আমরা উপরে ফেলে দিয়েছি, সেই অক্টোপাসের মাথা আবার যেন পূর্ব মেদিনীপুরে গজাতে না পারে সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এবং যারা স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গেছে, পূর্ব মেদিনীপুরের বদনাম করে, পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য কলুষিত করে, তাদেরকে কাঠির মানুষ এবং তমলুকের মানুষ আগামী দিন জবাব দেবে এবং তাদের যোগ্য জবাব দিয়ে শিক্ষা শিখিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে দেউলিয়া করবে, এই বিশ্বাস আমি রাখি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে অনেকক্ষণ বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। যারা রাস্তায় আছেন সাবধানে, প্রায় সন্ধে হয়েছে, শীত পড়ছে। আপনাদের নতুন বছরের আগাম শুভেচ্ছা, বড়দিনের আগাম শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর আমার সাথে গলায় যত জোড়া আছে দুহাত তুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয়
এখানে যারা আছে দুহাত তুলে বলুন, গর্ব করে বলবেন, এটা আপনার রাজ্যের পরিচয়। যখন জয় বাংলা বলবেন বুক খুলিয়ে বলবেন, আওয়াজ তুলে বলবেন, হাত তুলে বলবেন, গর্ব করে বলবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।